রোকেয়া বেগম বসুন। কি হয়েছে? কি হয়েছে? যা হয়েছে তার চেয়েও বড় কিছু করার ইচ্ছা আছে আপনার যোধা বেগম? আপনি কি বলতে চাইছেন আমায়? ব্যাস যোধা বেগম, ব্যাস। আজ এখানে আমরা দুজন ছাড়া আর কেউ নেই, তাই এবার খুলে ফেলুন ভালো মানুষের মুখোশ আর দেখান আপনার আসল চেহারা। আপনার কথা আমি বুঝতে পারছি না। ঠিক আছে, পরিষ্কার শব্দে বুঝিয়ে দিচ্ছি আমি আপনাকে। আপনি যেটা চাইছিলেন সেটা হয়ে গেছে যোধা বেগম। তসলিমকে সামনে রেখে আপনি আমাকে আঘাত করেছেন। জালালের সঙ্গে আমার তালাক আপনার জন্য হতে চলেছে, এটাই চাইছিলেন তো? সবার সামনে ঝুঁকে আমাকে সালাম করতেন আর আড়াল থেকে আমাকে আঘাত করতেন। আপনার ভুল হচ্ছে রোকেয়া বেগম, আমি কিছু করিনি। যা বলেছেন আদম খান বলেছেন। নিঃসন্দেহে কথা আদম খান বলেছে, কিন্তু আদম খানের মুখে কথা আপনি বসিয়েছেন। কিন্তু এটা আমি কেন করতে যাব? কারণ আপনাকে ছাড়া এরকম কাজ অন্য কেউ কেন করবে? একটু ভালো করে ভেবে দেখুন, আমাদের তালাক হলে সবচেয়ে বেশি লাভবান আপনিই হবেন। কারণ জালাল আপনাকে 3 খাস বেগমের মধ্যে শামিল করে নিয়েছে। যদি বলি সেলিমা বেগমের কথা, তো জালাল কখনোই ওনাকে সেই চোখে দেখবে না, কারণ উনি মাহরুম বৈরাম খানের বেগম। তাহলে বাকি রইলেন আপনি। পথ পরিষ্কার করে নিলেন আপনি মালিকায়ে খাস হওয়ার, মারিয়ামুজ্জামানি হওয়ার। অসাধারণ চাল চেলেছেন আপনি। বাকি বেগমদের অনায়াসে সরিয়ে দিলেন। সবাইকে আপনি দেখালেন যে জালালকে আপনি ঘৃণা করেন, আর এই ঘৃণার আড়ালে আপনি জালালের হৃদয়ে ভালোবাসা জাগালেন। দাবার কি দুর্দান্ত চাল চেলেছেন যোধা বেগম। তসলিম আর আদমকে সামনে রেখে আপনি আমার আর জালালের সম্পর্ক ভেঙে দিলেন। হয় এই কথাটা মিথ্যে যে রাজবংশীয়রা আড়াল থেকে আঘাত করে না, আর নয়তোবা আপনি রাজবংশী নন। ভালো মানুষ সেজে এত বড় খেলা খেলে গেলেন আপনি। আমাকে সরিয়ে আমার মর্যাদা পেতে চান। ব্যাস রোকেয়া বেগম, ব্যাস। অনেক হয়েছে, আর একটাও কথা নয়। একদিন আপনি আমাকে চড় মেরেছিলেন, চুপ করেছিলাম তার কারণ আপনি কষ্ট পাচ্ছিলেন। কাল সবার সামনে আমাকে অপমান করেছেন, আমি সেটাও সহ্য করেছি, কারণ একজন নারীর মনের কষ্টের আর্তনাদ ছিল। আজ আপনি আমার বংশ মর্যাদা নিয়ে কথা বলছেন, আর এটা আমি সহ্য করব না। প্রথমত, শাহেনশাহকে আমি ঘৃণা করতাম, কিন্তু এখন করি না। কিন্তু তার মানে এটা নয় যে আমি ওনাকে ভালোবাসি। আর দ্বিতীয়ত, আমি শাহেনশাহর খাস বেগম হতে চাই না। তৃতীয়ত, রাজবংশীয়রা আজও সামনে থেকে আঘাত করে, আড়াল থেকে নয়। আমি ভাবতেই পারিনি আদম খান এই বিষয়টাকে এভাবে ঘুরিয়ে দেবে। আমি তো শুধু তসলিমকে রক্ষা করতে চেয়েছিলাম, আর এটা শাহেনশাহকে বোঝানোর জন্য আপনিও আমাকে সাহায্য করেছিলেন। তাহলে এরকম কি করে ভাবতে পারেন যে আমি আপনার আর শাহেনশাহর সম্পর্ক ভাঙতে চাইছি? রোকেয়া বেগম, আপনি কিছু না ভেবে চিন্তে আমাকে দোষারোপ করেই চলেছেন। বিষয়টা আপনার পদের নয়, বিষয়টা আপনার বেগমে খাস হওয়ারও নয়। বিষয়টা হলো ওই বাচ্চাটার জীবনের, বিষয়টা হলো তার ভবিষ্যতের, বিষয়টা হলো তসলিমের মতন হাজারো মেয়ের ভবিষ্যতের। একবার ঠান্ডা মাথায় ভাবুন, যদি আদম খান ওই মেয়েটাকে বিয়ে করতে সক্ষম হন, তাহলে তার ভবিষ্যতের কি হবে? আপনি কি নিজেকে ক্ষমা করতে পারবেন? ব্যাস, আমি কারোর কথা ভাবছি না, না তসলিমের, না আদমের, আর না আপনার। আমি শুধু ভাবছি জালালের কথা আর আমার মালিকায়ে খাসের মর্যাদার কথা। একটা কথা মনে রাখবেন যোধা বেগম, যদি আজ দেওয়ানে খাসে আমার সম্মানে যদি কোনো রকম আঘাত আসে, তাহলে তার জন্য দায়ী হবে আপনি। আর আমার আর জালালের মধ্যে দূরত্ব বাড়ানোর জন্য দায়ী আপনি হবেন, শুধু আপনি। আপনাকে আমি কি করে বোঝাবো রোকেয়া বেগম? আপনার আর শাহেনশাহ সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার দায় অন্য কারণ নয়, আপনার উচ্চাকাঙ্ক্ষার। আপনার পদ আর ক্ষমতাকে আপনি বেশি ভালোবাসেন। বাদশাহ সালামত, সকলেই দেওয়ানি খাসে উপস্থিত আছেন। যদি হুজুরের হুকুম হয়, শাহী কার্য শুরু করা যাক। আজ দেওয়ানে খাসে আদম খানের অনুরোধের বিচার করা হবে।
আদম খান তসলিম নামের এক নাবালিকাকে নিকাহ করার অনুমতি চাইছে, আর আমার সিদ্ধান্ত হলো যে এই নিকাহ সম্ভব নয়। তাহলে আমি বলবো যে আমার সাথে অন্যায় করা হচ্ছে। চুপ করো। বারবার আমার কথার মাঝে কথা কিন্তু আমি বরদাস্ত করব না। আমি কিন্তু কথা বলছিলাম, আইনের আওতায় আমিও পড়ি, তাই আমার সিদ্ধান্ত হলো যে আমি রোকেয়া বেগমকে তালাক দেব। মোগল সাম্রাজ্যের প্রতিটি জায়গায় যেন এই বার্তা পৌঁছে যায় যে মোগল সাম্রাজ্যের প্রতিটি কোনায় কোনায় আজ থেকে সব নাবালিকার নিকাহ বেআইনি ঘোষিত হলো। আমার হুকুম যেন পালন করা হয়। শাহিনশার আদেশের বিরুদ্ধে বলাটা ঠিক নয় জানি, কিন্তু মারিয়াম মাকানি হিসাবে আমি কিছু বলতে চাই। এটা সম্পূর্ণরূপে অবিচার হচ্ছে। আজ যে আইনটা বলবৎ হলো তাতে এত বছরের সম্পর্ক বদলে যায় না। মালিকায়ে আজম যথার্থ বলেছেন হুজুর, এই আইন বলবৎ করার এটা সঠিক পথ নয়। যেমনটা আমি আগেও বলেছিলাম, শাহেনশাহ সকল আইনের ওপরে হন, আপনাকে কোনো চাপের কাছে নতি স্বীকার করতে হবে না। আমি এই বিষয়ে বড় আম্মির কাছ থেকে তার সিদ্ধান্ত শুনতে চাই। ক্ষমা করবেন শাহেনশাহ, আমি এই বিষয়ে আসগর সাহেবকে সমর্থন করছি। আদম খান যা কিছু বলছে সেসব কথা শুনে নিজের জীবনে ক্ষতি ডেকে আনার কোনো প্রয়োজন নেই। আপনার আইন আমি মেনে নিচ্ছি, আজকের পর থেকে কোনো নাবালিকার নিকাহ হবে না, কিন্তু এই আইনের নিয়ম অনুযায়ী আমরা অতীতকে তো বদলাতে পারি না। আপনি নিজের নিকাহ ভাঙতে চাইছেন কেন? আমি নিজের ব্যাপারে ভাবছি না বড় আম্মি। আসগর সাহেব, মুঘল সাম্রাজ্য কতদূর পর্যন্ত বিস্তৃত? আগ্রা থেকে নিয়ে মথুরা, আজমের, দিল্লি, লাহোর, মেওয়ার, জৌনপুর, মেরতা, নাগর, আরো অনেক দূর পর্যন্ত। সেই সমস্ত জায়গাতেও এই বার্তা পাঠিয়ে দিন। আমার আর রোকেয়া বেগমের নিকাহ থেকে আজ পর্যন্ত যতজন নাবালিকার নিকাহ হয়েছে তারা সবাই যেন তালাকের জন্য প্রস্তুত হয়। আমার আর রোকেয়া বেগমের তালাকের পর প্রত্যেকেই যেন তাদের বিবিদের তালাক দেয়। আমার এই হুকুম যেন পালন করা হয়।
এ যা কিছু হচ্ছে ভুল হচ্ছে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে শাহেনশাহ মোহাম্মদ জালালউদ্দিনের এই বিষয় নিয়ে আলোচনা করা উচিত, সকলের সাথে পরামর্শ করা উচিত। সামনের সপ্তাহে আমার মেয়ের শাদী। সে এখনো 14 বছরের হয়নি। তার শাদী কি আটকে যাবে? যখন আমার নিকাহ হয়েছিল তখন আমি নিজেই নাবালক ছিলাম, আমার বেবিও নাবালিকা ছিলেন। এখন কি এই বয়সে তাকে তালাক দেব? মানলাম শাহেনশাহ প্রজাদের সামনে একটা নজির তৈরি করতে চাইছেন, কিন্তু এই সিদ্ধান্ত আজকের নয়, চিরন্তন, যার সুদূর প্রসারী প্রভাব আমাদের এই সাম্রাজ্যে পড়তে বাধ্য। এসব আদম খানের জন্যই হয়েছে। শাহেনশাহর উচিত ছিল ওনাকে ওখানেই থামানো। জালালকে তুমি আটকাতে পারতে মহামাঙ্গা। তাহলে আপনাদের মনে হচ্ছে আমি চেষ্টা করিনি? যদি আমি জানতাম যে জালাল এরকম কঠিন সিদ্ধান্ত নেবে তাহলে আমি ওকে আটকাতাম। আমি চেষ্টাও করেছিলাম, কিন্তু ততক্ষণে জালাল নিজের সিদ্ধান্ত জানিয়ে ফেলেছিল। জালাল যেটা বলেছে সেটা তো আমি আটকাতে পারবো না। সবচেয়ে বেশি কষ্ট আমি পেয়েছি। আমার একমাত্র ছেলে যাকে আমি জন্ম দিয়েছি সে অন্যায় করলো। আমার দ্বিতীয় ছেলে যাকে আমি পালন করেছি, জানি না কেন ও এমন ভুল আইন তৈরি করলো। আমি কারোরই পক্ষে নই মালিকায়ে আজম, কিন্তু আদম খান কি ভুল বলেছে? ওর সমস্যা এই আইনটা নিয়ে। ও নিকাহ করতে চায় তাসলিমকে। জালালের এত কঠিন সিদ্ধান্ত নেওয়ার কি প্রয়োজন ছিল? এটা আমার প্রথমবার মনে হচ্ছে যে শাহেনশাহকে সঠিক পরামর্শ দেওয়ার মতন কেউ নেই। যদি আপনি আমাকেই উদ্দেশ্য করে কথাগুলো বলে থাকেন তাহলে আমি ক্ষমা চাইছি। আমি ওয়াজিরে আলিয়া, আর আমি ওয়াজিরে আলিয়া হওয়ার দরুন সব চেষ্টাই করেছিলাম। আপনিও ছিলেন ওখানে, দেখেছেন সব, কিন্তু শেষ সিদ্ধান্ত শাহেনশাহরই হয়। এর জন্যই তো চিন্তা হচ্ছে মহামাঙ্গা। রোকেয়া বেগম শুধু বেগম নয়, ও আমার মেয়ে, মরহুম বাদশাহ হুমায়ুনের ভাইজানের মেয়েও। ওর কষ্ট আমি দেখতে পাচ্ছি না। কোনো দোষ না করেও শাস্তি পাচ্ছে। এটা আমি সহ্য করতে পারবো না। প্রজাদের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করা শাহেনশাহর কর্তব্য, কিন্তু এর জন্য কোনো নির্দোষ শাস্তি পেতে পারে না। শাহেনশাহ কি হলো? কি এরকম হুকুম উনি দিলেন কি করে? এটা না দূরদর্শিতা না বুদ্ধিমত্তা। আমাদের সাম্রাজ্যের প্রজারা তো খেপে যাবে। সাম্রাজ্যে বিদ্রোহ শুরু হবে। জনাব শামসুদ্দিন সাহাব, আপনি তো শাহেনশাহর পরামর্শদাতা, ওনাকে বোঝান। সুযোগ পেলেই আমি শাহেনশাহকে বোঝানোর চেষ্টা করব। শাহেনশাহকে উনি ছাড়া কেউ এত ভালো করে বুঝবে না। সে তো অবশ্যই। যাই হোক, বেশ যোগ্য ছিলেন উনি। কি বললেন আপনি? ছিলেন মানে? উনি বালিকায় খাস ছিলেন না, থাকবেনও, বুঝলেন আপনি? হায় হায়, ওর উপরে রাগ করে কি হবে? হোশিয়ার খান আছেন আর ছিলেন, একটা রাতেরই তো তফাৎ। আজ রোকেয়া সুলতান বেগম আছেন, কিন্তু কাল সবার সামনে রোকেয়া বেগমকে তালাক দিতে হবে ওকে। আমি জান, কি ভাবছেন? আপনার তো খুশি হওয়া উচিত। অবশ্যই আমি খুশি। বেগম রোকেয়া জেনে গেছেন যে ওনার জায়গাটা কোথায়। বাঁধি বলেছিল আগামীকালও এই বাঁধি ওয়াজিরে আলিয়াই থাকবে, কিন্তু বেগম রোকেয়ার পদ চলে যাবে। ওনার নামের পাশ থেকে বেগমের মর্যাদা সরে যাবে। আপনার তো দ্বিগুণ খুশি হওয়া উচিত। রোকেয়া বেগমের সাথে যেটা হয়েছে তার দায় যোধা বেগমের ওপর পড়বে। রাজবংশী শাহজাদি আমার শাদি আটকাতে এসেছিল, আর এখন রোকেয়া বেগমের সর্বনাশের কারণ হয়ে গেল। এখন সারা জীবন এই দায় মাথায় নিয়ে ঘুরতে হবে যোধা বেগমকে। বেগম যোধাকে সামান্য মনে করা, সেটা সব থেকে বোকামো করা হবে। তাহলে আপনি এটাই ভাবছেন যে যোধা বেগম এখন কি করবেন? না আদম, আমি জালালের বিষয়ে ভাবছি। আদম, আমি এটা বুঝতে পারছি না যে জালাল এতটা গভীরে কেন গেল। মানছি ও আইনটা তৈরি করেছে, কিন্তু শুধুমাত্র তোমার এই নিকাহ ভাঙার জন্য ও বেগম রোকেয়াকে তালাক দিতে রাজি হয়ে গেল। না আদম, এটা আমার মাথায় ঢুকছে না। আমি জান,
এতদিন আপনি আমায় যা বলে এসেছেন সেটা তো আপনার প্রিয় জালাল করছে আজকে। বোকামি, ছেলে মানুষই। না আদম, জালাল তোমার মতো বোকা নয়। জালাল ধাঁধা খেলতে খুব ভালোবাসে। এটাও তো হতে পারে এই সিদ্ধান্তের পিছনে কোনো ধাঁধা লুকিয়ে আছে। ওই বেঈমান আমাদের আশ্রয় থেকে এত নোংরা কথা বললো। ও না শুধু আমাকে অপমান করেছে, তার সাথে মুঘল সাম্রাজ্যের আইনের ওপরেও আঙুল তুলেছে। আমি জান, আমাদের নিকাহ স্বয়ং মাহরুম শাহেনশাহ হুমায়ুন করিয়েছিলেন, আর সেটা অবৈধ বলে আদম খান শাহেনশাহ হুমায়ুনকেও অপমান করেছে। আর শাহেনশাহকে কিচ্ছু বললেন না। ওকে শাস্তি দেওয়ার বদলে শাহেনশাহ আমাকে তালাক দেওয়ার কথা ভাবলেন। জি আঙ্কা, আপনার শহর তো জালালের পরামর্শদাতা, তাহলে আজকাল সাহেব জালালকে আটকানোর চেষ্টা করলেন না কেন? রোকেয়া, জালাল তালাক দেওয়ার কথা ভেবেছে মানে তালাক হয়ে যায়নি। না আমি জান, আপনি তো জানেনই যে জালাল যদি একবার সিদ্ধান্ত নিয়ে নেয় তাহলে ওকে আর আটকানো সম্ভব নয়। আর কিছু বিষয় ব্যক্তিগত হয়, কিন্তু সেটা যখন বাইরে যায় তখন সেটা তামাশা হয়ে যায়। জালাল সবার সামনে আমাকে তালাক দেওয়ার কথা বললো, আর ফুফি জান কালও সবার সামনে আমাকে তালাকও দিয়ে দেবে। তামাশা হয়ে যাবে আমার আর আমাদের সম্পর্কের। সালিমা বেগম, আপনি তো পরামর্শ দেন, এমনকি শাহেনশাহ আপনার থেকে পরামর্শ নেন। তাহলে আপনি বলুন, এটা কি সঠিক যে আজ আইন তৈরি হয়েছে তার জন্য এত বছরের সম্পর্ক বদলে যাবে? নিশ্চিন্ত থাকো রোকেয়া বেগম, এরকম কিচ্ছু হবে না। জালাল যদি শাহেনশাহ হয় তাহলে আমিও মারিয়াম মাকানি, আমি জালালকে কিছুতেই তালাক দিতে দেব না। সময় আসলে হয়তো ওর বিরোধিতাও করতে হবে। মালিকায় বেগম সঠিক কথাই বলছেন রোকেয়া বেগম। আদম খানের কথায় হয়তো শাহেনশাহ রেগে গেছেন, কিন্তু আমরা শাহেনশাহকে বোঝাবো। একদম, জালালকে এই সিদ্ধান্ত বদলাতে হবে, না হলে আমরা আগ্রা ছেড়ে চলে যেতে বাধ্য হব। রোকেয়া, তুমি ভালো করেই জানো যে আমি পড়তে জানি না, তাহলে এটা আমায় কেন দিচ্ছ? এতে তোমার নাম লেখা নেই, কিন্তু এই বার্তা তোমার জন্যে। যদি আমার জন্য হয় তাহলে পড়ে শোনাও। না, এটা আমি পারবো না। তুমি এই বার্তা পড়ার জন্য অন্য কাউকে ডেকে নাও। আদাব শাহেনশাহ। আদাব রোকেয়া বেগম, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ সালিমা বেগম। রোকেয়া বেগম আমার জন্য একটা বার্তা লিখেছেন, কিন্তু উনি সেটা পড়ে শোনাতে পারছেন না। যেহেতু এই বিষয়টা একজন শাহেনশাহ আর তার বেগমের, তাই অন্য কাউকে ডাকার বদলে আপনাকে ডাকাই আমার ঠিক মনে হলো। আপনি এটা পড়ে শোনান। নিশ্চয়ই। জান্নাত আশিয়ানি বাদশাহ মোহাম্মদ হুমায়ুন সাহেব, আপনাকে রোকেয়া সুলতানার সালাম। আগামীকাল আপনার প্রিয় মুঘল শাহেনশাহ জালালউদ্দিন মোহাম্মদ আমাকে তালাক দিতে চলেছেন। ওই সম্পর্ক কাল ভাঙতে চলেছে যে জামাইরু মানন্দ মাকানি আব্বা হুজুরের চলে যাওয়ার পর আপনি এই সম্পর্ক জুড়ে দিয়েছিলেন। মুশকিল তো এটাই যে আমি আমার কষ্ট কারোর সঙ্গে ভাগ করতে পারছি না, সেই জন্য আমি আপনার আত্মাকেই কষ্ট দিচ্ছি। হুজুর আমার শৌহর, ছোটবেলার বন্ধু, আমার জীবন সাথী প্রিয় জালাল আমার থেকে আলাদা হয়ে যাবে। দুঃখ আমার সেই জন্য হচ্ছে না যে আমার তালাক হতে চলেছে, কষ্ট তো এই কারণে হচ্ছে যে আপনি যে আশায় এই সম্পর্কটা জুড়েছিলেন সেই আশা শেষ হতে চলেছে।
যদি এই নিকাহ পাপ হয় তাহলে আপনারা সবাই দোষী। কারণ কি, এটা তো আপনাদেরই দোয়ার ফল ছিল। যে স্বপ্ন দেখে আপনি এই নিকাহ করিয়েছিলেন, সেই স্বপ্ন আজ ভাঙতে চলেছে। কষ্ট তো এটাই হচ্ছে যে আগামীকাল থেকে আমি একদম একা হয়ে যাব। কারণ কি, জালালকে ছাড়া আমি না কাউকে আপন করেছিলাম, না আপন করব। যদি আজ আপনি এখানে থাকতেন তাহলে আপনি আমাকে সামলাতেন, জালালকে বকতেন, শাস্তি দিতেন। আমাকে 9 বছর বয়সে জালালের বেগম বানিয়েছিলেন। সে এখন আলাদা হতে চলেছে। হয়তো আমারই কোনো ভুল হয়েছিল। আশা করি আপনি আমাকে ক্ষমা করবেন। আপনার প্রিয় রোকেয়া সুলতানা।